আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইউ উইথ এ নিউ লেসন। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের অনার্স কম্পালসারি ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছে আজকে, এবং টপিকটা কিন্তু মোটামুটি কঠিন, অর্থাৎ সেন্টেন্স কারেকশন। তো দেখেন, সেন্টেন্স কারেকশন পড়তে গেলে কিন্তু আপনার সব ধরনের গ্রামার সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকা লাগে। তো যাই হোক, আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিক একটু ডিটেলস আলোচনা করার। তো কথা না বাড়িয়ে শুরু করি ক্লাস। আমরা শুরুতেই দেখব 1 নাম্বার রুলটা। তো এখানে দেখেন একটা কথা লেখা আছে, সেটা হলো বসিবার সুযোগ বোঝাতে প্লেস, স্পেস বা সিট এগুলো না বসিয়ে আমরা কি ব্যবহার করতে পারি? রুম ব্যবহার করতে পারি। তার মানে কি, ধরে নেন একটা সোফায় 3 জন বসতে পারে। তো সেই সোফায় 2 জন আগে বসে আছে এবং একটা বসার জায়গা আছে। তাহলে দেখেন, একটা বসার টোটাল জায়গা 3 জনের প্লেস, সেখানে ছোট্ট একটা জায়গা খালি। ওই ছোট জায়গাকে আমরা স্পেস বলবো না, প্লেস বলবো না, ওটাকে কি বলবো? রুম বলবো। ধরে নেন একটা বেঞ্চে 4 জন বসতে পারে। তো 4 জন বসার জায়গায় 2 জন বসে পড়ছে, আর খালি আছে কয়টা জায়গা? 2 জনের বসার জায়গা। 2 জনের স্পেস বলবো না, 2 জনের বসার রুম আছে। মানে এতটুকু বুঝি যে বড় একটা জায়গা বোঝাতে আমরা স্পেস বা প্লেস ব্যবহার করতে পারি, কিন্তু একটা বড় জায়গার ছোট্ট একটা বসার জায়গা যদি বোঝায়, তাহলে সেখানে কিন্তু আমরা স্পেস ব্যবহার না করে কি করতে পারি? রুম ব্যবহার করতে পারি। তো এক্সাম্পল দেখেন, যদি দেখি দেয়ার ইজ নো স্পেস ইন দ্য বেঞ্চ, অর্থাৎ এই বেঞ্চে বসার কোনো জায়গা নেই। তো দেখেন, বেঞ্চ বলতে কি বোঝায়? বেঞ্চ মানে তো পুরোটাই বসার জায়গা, সেই বসার জায়গার ছোট্ট একটা জায়গা নেই বসার, তাহলে সেইটাকে কিন্তু আমরা স্পেস বলবো না, তাহলে সেটাকে কি বলবো? রুম বলবো। তাহলে এক্স্যাক্ট কোনটা হবে দেখেন, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, অর্থাৎ এই বেঞ্চে বসার কোনো জায়গা নেই। তো এই রুম বলতে কিন্তু পুরো জায়গা বোঝায়নি, বসার একটা ছোট্ট জায়গা। তো আশা করি বুঝছেন, বসার একটা ছোট্ট জায়গা বোঝাতে স্পেস বা প্লেস না বসিয়ে আমরা কি ব্যবহার করতে পারি? রুম ব্যবহার করতে পারি। তো আশা করি বুঝছেন 1 নাম্বারটা। চলে যাব 2 নাম্বারে। তো দেখেন, এখানে লেখা আছে কতগুলো ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তো শুরুতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো এগুলো চিনে নিব। তো দেখেন, রিফ্লেক্সিভ মানে হলো নিজে নিজে, আত্মবাচক। যে কাজটা সাধারণত আমরা অন্যকে দিয়ে করাতে হয়, সেটা যদি অন্যকে দিয়ে না করিয়ে নিজেই করে ফেলি, তখন সেই ক্ষেত্রে কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আই হলো কি? সাবজেক্ট। তো আই মানে আমি, আর মাই সেলফ মানে আমি নিজে নিজে। উই মানে আমরা, আর আওয়ার সেলফস মানে আমরা নিজে নিজে। ইউ মানে আপনি, আর ইয়োর সেলফ মানে আপনি নিজে নিজে, অথবা ইয়োর সেলফস আপনারা নিজে নিজে। হি মানে সে, হিম সেলফ মানে সে নিজে নিজে। শি মানে সে, হার সেলফ মানে সে নিজে নিজে। তারপরে দে মানে তারা, দেম সেলফস মানে তারা নিজে নিজে। ইট মানে এটা, ইট সেলফ মানে এটা নিজে নিজে। তো এই যে সেলফ এবং সেলফযুক্ত প্রোনাউন, এরাই মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন প্রশ্ন হলো, এই প্রোনাউনগুলো বসে কোথায়, তাই না? তো দেখেন, যে কাজটা সাধারণত অন্যকে দিয়ে করাতে হয়, সেটাই যদি কখনো নিজে করে ফেলেন, তাইলেই এই সেলফগুলো বসে। যেমন দেখেন, যদি বলি আমাদের চুল আমরা কোথা থেকে কাটাই? নাপিতের কাছ থেকে। কিন্তু সেই কাজটা যদি আপনি নিজেই করে ফেলেন, অর্থাৎ আই কাট মাই হেয়ার মাই সেলফ, অর্থাৎ আমার চুলটা আমি নিজে নিজেই কাটছি, অর্থাৎ যে কাজটা অন্যকে দিয়ে করাতে হয় সেটাই যদি নিজে করে ফেলেন, তাহলেই কিন্তু এই সেলফ যুক্ত প্রোনাউনগুলো বসে। তো দেখেন, এগুলা কোথায় বসে, তাই না? তো এখানে কিছু ভার্ব দেওয়া আছে, খেয়াল করবেন। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। তো অনুপস্থিত কি? নিজে নিজেই তো থাকে কেউ। তারপরে প্রাইড গর্ব করা, কিল মানে হত্যা করা, তারপরে এনজয় মানে উপভোগ করা, অ্যাভেইল, এক্সাক্ট। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো থাকলে আপনি কি ব্যবহার করবেন? এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহার করবেন। তো আমরা এক্সাম্পল দেখি, হি এনজয়েড দ্য গেম। তো দেখেন, এর মধ্যে ভার্ব কি আছে? এনজয়েড। তাহলে এনজয়েড থাকলে ওই বাক্যে কি ব্যবহার করবেন? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে হি এনজয়েড দ্য গেম, এখানে দেখেন কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নাই, তাহলে আমরা কি ব্যবহার করব? পরেরটা দেখেন, হি এনজয়েড হিমসেলফ দ্য গেম, তাহলে এটাই কিন্তু কারেক্ট, কারণ এনজয় ভার্ব হিসাবে আছে। অর্থাৎ এই ভার্বগুলোর একটা থাকলেই কি করবেন? রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করবেন। তো যেহেতু বাক্যে সাবজেক্ট আছে হি, তাই তার রিফ্লেক্সিভ ব্যবহার করলাম হিমসেলফ। আশা করি বুঝছেন। আমরা চলে যাব পরবর্তী রুলে। দেখেন, রুল নাম্বার 3। তো দেখেন, আমরা কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে সবাই আইডিয়া রাখি। ডিগ্রি অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির, যেমন লার্জ থেকে লার্জার, এই যে লার্জারটা কিন্তু কম্পারেটিভ। টল থেকে টলার, টলারটা কিন্তু কম্পারেটিভ। তো এরকম আরও কিছু কম্পারেটিভ ফর্ম আছে, যেমন দেখেন এক্সটেরিয়র, ইন্টেরিয়র, আলটেরিয়র, মেজর, মাইনর, সুপারিয়র, জুনিয়র, সিনিয়র, প্রিয়র, এন্টেরিয়র, তারপরে পোস্টেরিয়র, তারপরে প্রিফার, তারপরে ইনফেরিয়র, তারপরে এই যে এগুলা কিন্তু অ্যাডজেক্টিভ, এবং এগুলো সবই কম্পারেটিভ ডিগ্রি। তো আমরা সবাই জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে তুলনা করার সময় আমরা কিন্তু দ্যান ব্যবহার করি। কি ব্যবহার করি? দ্যান।
কিন্তু দেখেন এই অ্যাডজেক্টিভগুলো যদি থাকে তাহলে কিন্তু দেন বসবে না, দেনের পরিবর্তে আমরা টু ব্যবহার করব। কি বললাম? দেনের পরিবর্তে টু, অর্থাৎ কখনো প্রিয়র দেন হবে না, হবে কি প্রিয়র, প্রিয়র টু। সিনিয়র দেন হবে না, কি হবে বলেন? সিনিয়র টু। তারপরে যদি বলি প্রিফার দেন হবে না, কখনো কি হবে বলেন? প্রিফার টু। অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভগুলো এগুলো যদি থাকে তাহলে তারপরে কিন্তু দেন না বসে টু বসে। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে আই প্রিফার টি দেন কফি, আমি কফির চাইতে চা একটু বেশিই পছন্দ করি। তো এই যে প্রিফার থাকার কারণে কিন্তু এখানে দেন বসবে না, তাহলে কি হবে বলেন? আই প্রিফার টি টু কফি। আশা করি বুঝছেন। এবং দেখেন এই অ্যাডজেক্টিভগুলো বাক্যে থাকলে অবশ্যই দেন না বসে টু বসবে। আচ্ছা, আমরা চলে যাব 4 নাম্বার রুলে। দেখেন একই বাক্যে কখনো পরপর দুইটা কম্পারেটিভ বা দুইটা সুপারলেটিভ ওয়ার্ড বসবে না। আচ্ছা, আমি ব্যাপারটা আরও ক্লিয়ার করে বলি। একই বাক্যে কখনোই পরপর দুইটা কম্পারেটিভ অর্থাৎ মোর টলার এরকম বসবে না। মোর টলার না, কারণ মোরও কম্পারেটিভ, টলারও কিন্তু কম্পারেটিভ। তারপরে যদি বলি যে মোর লার্জার এরকম কিন্তু বসবে না, অর্থাৎ একই বাক্যে ডাবল কম্পারেটিভ অথবা ডাবল সুপারলেটিভ বসবে না। তো আমরা একটু খেয়াল করি তাহলে বুঝবেন। এক্সাম্পল দেখেন, হি ইজ কম্পারেটিভলি বেটার। তো দেখেন হি ইজ বেটার মানেই তো তুলনামূলক ভালো, তাহলে কম্পারেটিভলি দেওয়ার দরকার আছে না, কারণ হি ইজ বেটার, এই বেটার মানেই তো তুলনামূলক অর্থাৎ কম্পারেটিভলি ভালো। তাহলে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে মানে সে আগের চাইতে আজকে তুলনামূলক ভালো, তো বেটার মানেই কিন্তু তুলনামূলক ভালো, এখানে কম্পারেটিভলি দেওয়ার কোনো দরকারই নেই। তাহলে কি হবে বলেন? হি ইজ বেটার টুডে, অর্থাৎ সে আগের চাইতে তুলনামূলক আজকে ভালো। তাহলে এরকম এই যে একই বাক্যে যদি ডাবল কম্পারেটিভ ডাবল সুপারলেটিভ ব্যবহার করেন তাহলে এটাকে বলে বাহুল্য দোষ অর্থাৎ রিডান্ডেন্সি। আচ্ছা, আমরা চলে যাব পরবর্তী রুলে। 5 নাম্বার রুল দেখবেন। দেখেন একই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। তো দেখেন সাধারণত একই ব্যক্তি বা একই বস্তুর মধ্যে তুলনা সাধারণত ইংরেজি গ্রামার সাপোর্ট করে না, এটাকে বলে ইললজিক্যাল কম্পারিজন, অযৌক্তিক তুলনা। তারপরে যদি আপনি একই জিনিসের মধ্যে অর্থাৎ সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করেন তাহলে সেই ক্ষেত্রে তুলনা করতে কিন্তু দেন দ্যাট অফ বসে অথবা দেন দোজ অফ বসে। তো দেন দ্যাট অফ কোথায় বসে? দেখেন আনকাউন্টেবল নাউনের মধ্যে যদি আপনি সমজাতীয় অর্থাৎ একই নাউনের মধ্যে যদি তুলনা করেন এবং সেটা যদি আনকাউন্টেবল হয়, গণনা করা না যায়, তাহলে তার মধ্যে হবে দেন দ্যাট অফ। আর যে জিনিসগুলো গণনা করা যাবে একই জিনিসের মধ্যে তুলনা হইলে হবে দেন দোজ অফ। তো দেখেন যদি বলি বরিশালের চাউল আর যশোরের চাউল, তাহলে দেখেন দুইটাই কিন্তু চাউল, সেম জিনিস, তবে চাউলটা যশোরের চাউল বরিশালের চাউল, এই সেম জিনিসের মধ্যে তুলনা হইলে দেন দ্যাট অফ অথবা দোজ অফ। তো চাউল যেহেতু গণনা করা যায় না তাই এই ক্ষেত্রে কী হবে? দেন দ্যাট অফ। কিন্তু যদি বলি যে রাজশাহীর আম আর যশোরের আম, তাহলে তুলনা করলাম কিসের মধ্যে? আমের মধ্যে, সমজাতীয় জিনিস, তবে আমটা রাজশাহীর আম আর যশোরের আম, তাহলে সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা। তো আম কি বলেন? গোনা যায় না, তাহলে গোনা গেলে এখানে কি আসবে? দেন দোজ অফ। তো আমি একটু সহজ করে বলি, সেটা হলো সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করতে হয় দেন দ্যাট অফ বসে, না হয় দেন দোজ অফ। তবে ওই জিনিস দুইটা যদি কাউন্টেবল হয়, গণনা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেন দোজ অফ। আর গণনা করা না গেলে হবে দেন দ্যাট অফ। তো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখেন এখানে ওয়াটার হবে না, এখানে আমরা রাইস কথাটা নিতে পারি, রাইস। তো একটু খেয়াল করি যে দ্য রাইস অফ যশোর, যশোরের চাউল ইজ ফাইনার। ফাইন মানে কি বলেন? সুন্দর, কিন্তু ফাইন মানে এখানে চিকন বোঝাবে, চিকন চাল। ফাইন রাইস মানে চিকন চাল, ফাইন টিথ মানে চিকন দাঁত, ফাইন ক্লথস মানে চিকন সুতোর কাপড়, এমন। তাহলে ফাইন মানে চিকন আর ফাইনার মানে আর একটু বেশি চিকন। তো বলছে দ্য রাইস অফ যশোর, যশোরের চাউল ইজ ফাইনার একটু বেশি চিকন দেন খুলনা, খুলনার চাউলের চাইতে। তো দেখেন তুলনা করলাম কিসের মধ্যে? যশোরের চাউল আর খুলনার চাউলের মধ্যে, তাহলে সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা, তাহলে হবে দেন দ্যাট অফ, না হয় দোজ অফ। তো যেহেতু চাউল, এই যে চাউল কিন্তু আনকাউন্টেবল, তাহলে এখানে হবে দেন দ্যাট অফ। তাহলে কি হবে বলেন আনসারটা? দ্য রাইস অফ যশোর, যশোরের চাউল ইজ ফাইনার একটু বেশি চিকন দেন দ্যাট অফ খুলনা। তাহলে এই যে দ্য রাইস অফ এটা কিন্তু ভুল, তাহলে সঠিক কোনটা বলেন? দ্য রাইস অফ যশোর, যশোরের চাউল ইজ ফাইনার একটু বেশি চিকন দেন দ্যাট অফ খুলনা। তাহলে চাউল যেহেতু কাউন্টেবল না, আনকাউন্টেবল, তাই এর মধ্যে হবে দেন দ্যাট অফ। এবং আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখি, দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো আর বিগার একটু বেশিই বড় দেন অফ যশোর, যশোরের রাস্তার চাইতে। তো দেখেন তুলনা করলাম কিসের মধ্যে?
যশোরের রাস্তা এবং ঢাকার রাস্তা। তো কি বলেন, রাস্তাগুলো গোনা যায় না? অবশ্যই গোনা যায়, রাস্তা কিন্তু গোনা যায়। তাহলে ঢাকার রাস্তা এবং যশোরের রাস্তার মধ্যে তুলনা করলাম এবং রাস্তা গোনা যায়। তাহলে এই তুলনা করতে আমাদের তুলনা করতে কি ব্যবহার করব বলেন? দেন দ্যাট অফ নাকি দোস অফ? অবশ্যই দেন দোস অফ, কারণ রাস্তা কিন্তু গোনা যায়। তাহলে সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা, তাহলে তুলনা করলাম যশোরের রাস্তা ঢাকার রাস্তা, দুইটাই কিন্তু সেম জিনিস। তাহলে এখানে কি হবে? দেন দোস অফ, কারণ কি এই রাস্তা কিন্তু গোনা যায়। তাহলে আনসার হবে কোনটা? দ্য রোডস অফ ঢাকা আর বিগার দেন দোস অফ যশোর। আশা করি বুঝছেন। আমরা চলে যাব পরের রুলে, সেটা হলো 7 নাম্বার। তো 7 নাম্বার রুলটা একটু জটিল টাইপের বা কনফিউজিং, কারণ এটা সাধারণত আমরা ডিগ্রিতে পাই না। দেখেন, একই ব্যক্তি যদি দুইটা গুণ থাকে, এই গুণের মধ্যে তুলনা হইলে কিন্তু আমরা কম্পারেটিভ করার সময় ইয়ার যোগ করি না, অর্থাৎ মোর যোগ করি। যেমন দেখেন, আপনি হলো শক্তিশালী এবং বুদ্ধিমান, অর্থাৎ দুইটাই আপনার গুণ, কিন্তু যদি বলি এই দুইটা গুণের মধ্যে তুলনা, অন্য কারোর সাথে না, আপনি শক্তিশালী এবং আপনি বুদ্ধিমান, এই দুইটাই আপনার গুণ। তো এর মধ্যে যদি একটু তুলনা করি যে আপনি যতটা শক্তিশালী তার চাইতে একটু বেশি বুদ্ধিমান, অথবা যতটা বুদ্ধিমান তার চাইতে একটু বেশি শক্তিশালী, তো এই দুইটা গুণের মধ্যে তুলনা এবং দুইটা গুণই কিন্তু আপনার। তো নিজের গুণের সাথে যদি নিজের গুণের তুলনা করি তাহলে কিন্তু ইয়ার যোগ হয় না। যেমন গুড থাকলে আমরা কি করি? বেটার, কিন্তু না, এখানে হবে মোর গুড। তারপরে লার্জ থাকলে কি করি? লার্জার, কিন্তু কি হবে বলেন? মোর লার্জ। তো এক্সাম্পল দেখি আমরা বুঝতে পারবো। দেখেন, হি ইজ মোর টল দেন ফ্যাট, তার মানে সে যতটা মোটা তার চাইতে বেশি লম্বা। তাহলে দেখেন, টলকে আমরা কম্পারেটিভ করলে কি হতো? টলার হতো না? বলেন যে হি ইজ টলার দেন ফ্যাট, কিন্তু না, তুলনা তো নিজের গুণের সাথে, তাহলে এখানে হি ইজ টলার হবে না, হি ইজ মোর টল দেন ফ্যাট। তাহলে এই বাক্যটা কিন্তু ভুল, কারণ দেখেন হি ইজ টলার দেন ফ্যাট এরকম, কিন্তু দেখেন টলের কম্পারেটিভ যদিও টলার, কিন্তু তুলনা তো আমার গুণের সাথে বা তার গুণের সাথে তার গুণের, অর্থাৎ তার গুণ কি? সে মোটা এবং লম্বা। তাহলে মোটা এবং লম্বার মধ্যে তুলনা, তার গুণের মধ্যে তার তুলনা, তাই আমরা কি করলাম? টলকে টলার না করে এখানে কি করলাম বলেন? মোর টল করে বাক্যটা কমপ্লিট করলাম। তো আশা করি বুঝছেন। আমরা পরবর্তী পার্টে আমরা সেন্টেন্স কারেকশনে আরও রুলগুলো করে ফেলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।